ব্রিগেডিয়ার দেবাশিস দাস এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। ব্রিগেডিয়ার দাস, আমি নির্দিষ্ট করে দুটো জিনিস জানতে চাইব। প্রথম কথা, হাই প্রোফাইল পলিটিক্যাল পার্সোনালিটি, কেন এদেরকেই বেছে বেছে টার্গেট করা হলো? এদের সিকিউরিটি সম্পর্কে ডিটেল তথ্য এরা চাইছে, সিকিউরিটি ল্যাবসগুলো কেন এরা বোঝার চেষ্টা করছে, উদ্দেশ্যটা কি? এবং দ্বিতীয়ত, এই যে মডেলে যেভাবে এরা কাজ করছে, কোথাও এর আগে এই ধরনের মডেল বা এইভাবে সোশ্যাল প্ল্যাটফর্মকে এত ভাস্টলি ব্যবহার করা এর আগে কি রাজ্যের ক্ষেত্রে আপনার নজরে পড়েছে? হ্যাঁ, আমি আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দিচ্ছি। প্রথমে, আমাদের রাজ্যে আগে এই রকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে যে শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক বলছিলেন, সেই নেটওয়ার্ক হয়নি। কিন্তু ভারতবর্ষের অনেকগুলো রাজ্যে হয়েছে। মহারাষ্ট্রে হয়েছে, আপনার রাজস্থানে হয়েছে, ঝাড়খণ্ডে হয়েছে, মুম্বাইতে হয়েছে, দিল্লিতে হয়েছে, আর আপনার উত্তরপ্রদেশে হয়েছে এবং তেলেঙ্গানাতে হয়েছে। এবং শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক এমন একটি নেটওয়ার্ক যে এই শাহজাদ ভাট্টি ইনি পাকিস্তানের একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ছিলেন এবং পরবর্তী সময় ইনি এই সমস্ত কাজ করেন এবং পাকিস্তান থেকে বলা যায়, শোনা যাচ্ছে, ইউনাইটেড আরব এমিরেটসে শিফট হয়ে যান। এবং তিনি ভারতবর্ষের একটু গরিব বা একটু ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ইউথ, যারা ইয়াং ছেলেমেয়ে, এবং এমনও আছে কিছু যারা 18 বছরের বয়সের কম, যাতে ধরা পড়লে সাজাটাও অত বেশি না হয়, তাদের রিক্রুটমেন্ট করেন, তাদের ছোট ছোট টাস্ক দেন, প্রত্যেকটা টাস্কের উপরে আলাদা করে পেমেন্ট করেন। ধরুন, একজনকে বলেছিলেন ইউপিতে দেওয়াল লিখন লিখতে, দেওয়াল লিখন লেখার জন্য সঙ্গে সঙ্গে সে পেমেন্ট পেয়ে গিয়েছিল। এবার পাঞ্জাবে একজন এএসআই, দুজন এএসআইকে ফেব্রুয়ারিতে আর মেতে মারা হয়। ঝাড়খণ্ডে একটি আরএসএস অফিসকে জ্বালানো হয়। এগুলোর জন্য আলাদা আলাদা তক্ষুনি। কিন্তু সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে এগুলো ডিজিটাল পেমেন্ট, এগুলো ডিজিটাল রিক্রুটমেন্ট সোশ্যাল মিডিয়া দিয়ে, এবং তাদের সাথে কথোপকথন হয় টেলিগ্রাম, ইনস্টা, এরকম সমস্ত গ্রুপের মাধ্যমে, যেটা ট্রেস করা খুব ডিফিকাল্ট এবং লম্বা প্রসিডিয়ার। এবং এইভাবে একটি নতুন টেররিজমের মুখ খুলছে, ছায়া যুদ্ধের, যেটা আমরা প্রক্সি ওয়ার বলতাম, যে যুদ্ধের বদলে টেররিজমের যুদ্ধ। সেখানে এখন টেররিজমের বদলে আমাদের দেশের লোকদের ব্যবহার করে, আমাদের দেশের যুবক যুবতীদের ব্যবহার করে আমাদের বিরুদ্ধে কাজ করানো হচ্ছে। পশ্চিমবঙ্গে এটা প্রথম। এবার আসি আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে, যে কেন বড় হাই লেভেল পলিটিশিয়ানদের এরা টার্গেট করছে। কারণ ভারতবর্ষে যেসব হাই লেভেল পলিটিশিয়ানসরা আমাদের শত্রুদেরকে পীড়া দিচ্ছে, তাদের মধ্যে আমাদের মুখ্যমন্ত্রী একজন। আমি নাম বলতে পারি, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আসামের মুখ্যমন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এই 5 জন পাকিস্তানের হিট লিস্টে আছে। আমার সন্দেহ হচ্ছে যে এখন তো পাকিস্তান মানে আমি বাংলাদেশ আর পাকিস্তান দুটো দেশকে বোঝাচ্ছি, মানে আলাদা আলাদা দেশ, আলাদা আলাদা পাসপোর্ট, কিন্তু দেশের যে মত সরকারের এবং যে সরকারের ছাড়া বিরোধী দলের বাংলাদেশের, সেটা পাকিস্তানের সাথে প্রায় মিলে গেছে। ফলে সেইখানে ভারতবর্ষর যে সমস্ত মানুষরা এই জায়গাটাতে একটা রাষ্ট্রবাদী ভূমিকায় আসছেন, তাদেরকে টার্গেট করা হচ্ছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি এখন আপনারা হানি ট্র্যাপ বলছেন, আরো 30-40টা অ্যাঙ্গেল বেরাবে এই কেসটির, এর ফোন থেকে, ডিজিটাল প্রুফ থেকে। কিন্তু বড় কাউকে আমরা ধরতে পারবো না। আমরা এই ছেলেপিলে যারা কয়েকটা পয়সার জন্য বেকার যুবক, তাদেরকে ধরতে পারবো, তাদের সাজা দিতে পারবো, বাট বড় মাথা হাতে আসবে না, তাদেরকে ট্রেস আউট করতে পারবো না। এটা একটা নতুন জিনিস এবং ভারতবর্ষের সিকিউরিটি ফোর্সের জন্য এটা একটা খুব বড় নতুন চ্যালেঞ্জ। কারণ আমরা যখন টেররিজমের বিরুদ্ধে যুদ্ধ করেছি, তখন তারা সামনের দিকে গুলি মারছে, আমরা তাদের গুলি মেরেছি। এখানে তো কেউ গুলি মারছে না, আমাদের দেশের লোকেরা ধ্বংসের কাজ করবে এবং তারা ক্রাউড করবে এবং তাদেরকে পেমেন্ট হবে তক্ষুনি তাদের কাজের জন্য, এবং যেমন পারফরমেন্স করবে। যেমন এই হামিদ, শোনা যাচ্ছে যে এ পারফরমেন্স দেখাবার জন্য উতলা হয়েছিল, তাই জন্য চাইছিল কিছু করে দেখাতে, যে আমি আরো কিছু পারবো, যাতে সে বেশি রোজগার করতে পারে। আমরা যেমন দেখি কর্পোরেট সেক্টরে বা অন্যান্য জবে লোকে প্রমোশন চায়, সেরকম সে প্রমোশন চাইছিল এবং তার খিদেটাকে ব্যবহার করছিল, এবং ইয়াং ছেলে মেয়েদের খিদেটাকে এরা ব্যবহার করে। এটা দুঃখের ব্যাপার। এবং সেখানে আমাদের মুখ্যমন্ত্রীর যে সিকিউরিটি, তার একটা অন্য পর্যায়ে দেখতে হবে এখন। কারণ বাংলাদেশের থেকে, বাংলাদেশের জাতীয় সংসদে ওনার নাম নিয়ে বলা হয়েছে ওখানকার স্পিকারকে, যে ইনি এমন করছেন যে এনাকে কন্ট্রোলে না আসলে বাংলাদেশের ক্ষতি হয়ে যাবে। এবার ড্রাগ পাচার বন্ধ হচ্ছে, গরু পাচার বন্ধ হচ্ছে, নারী পাচার বন্ধ হচ্ছে, অস্ত্র পাচার বন্ধ হচ্ছে, বর্ডার সিল হচ্ছে, ন্যাশনাল হাইওয়ে চিকেন নেক এরিয়াতে হ্যান্ড ওভার হয়ে যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে অথরিটিকে অনেকগুলো রাস্তা। তো ফলে যারা ভারতবর্ষের এগেনস্টে কাজ করছে, তাদের জন্য তো একটা হাই ত্রাই রব হচ্ছে। এবং সেখানে সত্যি এই সিকিউরিটির ব্যাপারটা দেখবার প্রয়োজন আছে, আরো সুদৃঢ় করা উচিত, এবং ওনার ব্যক্তিগতভাবেও ওনার এক্সপোজার কমানো উচিত যতটা সম্ভব। অনেক ধন্যবাদ।
দেখুন, মুখ্যমন্ত্রীর বাবা শিশির অধিকারী তিনিও কিন্তু একেবারে খুব উল্লেখযোগ্যভাবে জানিয়েছেন যে 3 মাস আগে কিন্তু এই ধরনের হুঁশিয়ারি, এই ধরনের হুমকি যে রয়েছে সেই থ্রেটের কথা কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এবার আপনাদের দেখাবো যে শুভেন্দু অধিকারী তিনি গতকাল কি বলেছিলেন। গতকাল হামিম গ্রেফতার হওয়ার পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, যদিও এটা তার এখতিয়ারভুক্ত নয়, তিনি মুখ খুলতে সেভাবে চাননি, কিন্তু বলেছিলেন অত্যন্ত সেন্সিটিভ ইস্যু এবং এসটিএফ বিস্তারিত জানান। ইনিশিয়ালি এটা নিয়ে আমার অন্তত কিছু বলা উচিত নয়। এটা এসটিএফ ডিটেলসে বলবে। আজকে পিসি নেবে বর্ধমানে, তারপরে তাদের কাছে এলে তারা আরও ইলেকট্রনিক ডিভাইসগুলোকে অ্যাসেসমেন্ট করতে হবে। এটা তো ন্যাশনাল সিকিউরিটি আমার একার কথা নয়। এই সাংবাদিক বৈঠকেই কিন্তু মুখ্যমন্ত্রী পুর নগর উন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রায় তার উপরও যে থ্রেট রয়েছে সেই কথাও উল্লেখ করেন। উমেশ রায় কি জানিয়েছেন, মন্ত্রী হওয়ার পর থেকেই হুমকি তিনি পাচ্ছিলেন, তার ছেলেকে কিডন্যাপ করা হবে এমন হুমকিও দেওয়া হচ্ছিল। দেখুন। দু মুখ্যমন্ত্রী না তারা এর আগে দাবি করেছিল যে তারাই মুখ্যমন্ত্রী আত্মসহায়ককে ওরাই মার্ডার করেছে, এরকম দাবি করেছিল। আমার কাছেও কয়েকটি থ্রেট এসছে। আমি একটাই কথা বলতে চাই যে এটা ওই পশ্চিমবাংলা নেই যেখানে জঙ্গিদের আড্ডা হতো। এটা নতুন পশ্চিমবাংলা, যার নেতার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। এখন কোনো জঙ্গি, কোনো আতঙ্কবাদী, কোনো আলগাওবাদীর জন্য পশ্চিমবাংলার মাটিতে কোনো জায়গা নেই। এই ধরনের যত সন্ত্রাসবাদী গতিবিধি এখানে হবে, আমরা তাদেরকে ঠিক সময়ের মধ্যে তাদেরকে চিহ্নিত করব, ধরবো, আর তাদের বিরুদ্ধে যা করণীয় সেটা হবে। আমাকে পাকিস্তানি একটা এজেন্সি থেকে অনেকবার আমাকে থ্রেট করেছে, আমার ছেলেকে কিডন্যাপ করার থ্রেট করেছিল। আমি কোনোদিন সংবাদ মাধ্যমকে এই বিষয়ে বলিনি, পুলিশকে জানিয়েছিলাম, পুলিশ ব্যবস্থা করছিল। আমার মনে হচ্ছে তারই পরিণাম এটা। এটা বিগত 1 মাস ধরে এটা চলছিল। আমি যেদিন মন্ত্রী শপথ নিয়েছি তার 10 দিন আগে থেকেই আমার কাছে অনেকগুলো ইন্টারন্যাশনাল কল আসতো। বর্ধমান থানায় সরাসরি আপনাদের নিয়ে যাব। কমল কৃষ্ণ দে রয়েছেন আমাদের প্রতিনিধি। কমল, কখন আদালতে পেশ করা হবে আজকে অর্পিতা সরকারকে? দেখো, অর্পিতা সরকারকে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বর্ধমান আদালতে পেশ করা হবে এবং পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে এসটিএফ এর পক্ষ থেকে। এবং তুমি জানো যে গতকালই হামিম মণ্ডল তাকে গ্রেপ্তার করেছে এবং তার যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোন থেকে যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম বিষয়, যে তার যে সোশ্যাল মিডিয়ার যে সমস্ত অ্যাকাউন্ট আছে সেই সমস্ত অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের চ্যাট আছে এবং সেখানে পাকিস্তানের নাম্বার। এবং এসটিএফ যেটা নিশ্চিত যে পাকিস্তান জঙ্গি গোষ্ঠী, তার সাথেই হামিমের সরাসরি যোগাযোগ এবং হামিমকে এখানে রিক্রুটমেন্ট করা হয়েছিল। এবং তার মোবাইল থেকে আরও যেটি পাওয়া গেছে একটি বিশেষ অ্যাপ, সেই অ্যাপসের মাধ্যম দিয়েও চ্যাট করা হতো এবং বিভিন্ন রকম অডিও মেসেজ দেওয়া হতো। এবং সেই অডিও মেসেজগুলো কী তা কোনো জানার চেষ্টা করছে, সেই নিয়ে তদন্ত করছে। এবং এখানে যে রিক্রুটমেন্ট করতো হামিম, এবং পাশাপাশি সে বিভিন্ন রকম পলিটিক্যাল ব্যক্তিত্ব বা হচ্ছে বিভিন্ন ব্যুরোক্র্যাট তাদের সংক্রান্ত তথ্য সংগ্রহ করতো। এবং সবথেকে যেটা বড় বিষয়, তার যে প্রিয় বান্ধবী, সেই বান্ধবীকেও কিন্তু এই কাজে এসেছিল অর্পিতা সরকার। তাকে ঝাড়খণ্ডের থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং যেটুকু জানা যাচ্ছে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের বারহাওড়া এলাকায় তার বাড়ি এবং সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে এসটিএফ এবং তাকে আজকে আদালতে পেশ করা হবে এবং তারপরে পুলিশ হেফাজতে পাওয়া যাওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।